কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। পদ হচ্ছে সার্ভেয়ার। পরীক্ষা 17 মে 2024। গণিত অংশের সমাধান। 1 নম্বর হলো 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে? তাহলে এখানে কমলা রসের পরিমাণ বৃদ্ধির কথা বলছে। তাহলে আমরা লিখবো যে আমের পরিমাণটা বের করে নিতে হবে। তাহলে এই 60 লিটার মধ্যে আমের পরিমাণটা কত আছে? তাহলে এখানে 2:1 এটা যোগ করতে হবে। 2 এর আগে 3, নিচে 3 হবে, উপরে যদি আমি আমেরটা বের করি তাহলে 2 উপরে যাবে। তাহলে এখানে 60কে 3 দিয়ে আমি কাটাকাটি করি, 3 বিয়োগ 60, 20 গুণে 40। তাহলে আমের পরিমাণ এখানে 40 বের হলো, এবং কমলার পরিমাণ 60 গুণন উপরে 1 হবে আর নিচে 3 হবে। তাহলে 3 বিয়োগ 60, তাহলে এখানে 20 হচ্ছে কমলার পরিমাণ। কারণ প্রশ্ন মতে কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করতে হবে। তাহলে কমলার এখানে 20-এর সাথে কী হবে? এক্স যোগ হবে, 20-এর সাথে এক্স যোগ হবে। তাহলে উপরে 40, নিচে 20 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে পরে যে অনুপাতটা কত হবে সেটা দিতে হবে, 1:2। এরপরে আরও গুণ করবো। এখানে 40 যোগ 80 ইকুয়াল 20 প্লাস এক্স, এর সাথে 1 গুণ করলে ওটা হয়। এরপরে 80, এখানে 20টা এর পাশে সমান চিহ্ন এর পাশে চলে আসবে, তাহলে এখানে বিয়োগ হয়ে গেল, ইকুয়াল এক্স ঠিক থাকবে। 80 থেকে 20 বাদ দিলে 60 আসে। তাহলে এক্সের যে পরিমাণ সেটা বের হলো 60। তাহলে কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে? তাহলে এখানে 60 লিটার বৃদ্ধি করতে হবে। 2 নম্বর হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা চাইছে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা কি ধরবো? এক্স জন। প্রত্যেক ছাত্রছাত্রী চাঁদা দেয় এক্স প্লাস 25, কারণ 25 পয়সা বেশি করে দেয় প্রত্যেক ছাত্রছাত্রী। তাহলে এক্স প্লাস 25 প্রশ্ন মধ্যে, তাহলে দুটো গুণ হবে, গুণ হওয়ার পর ইকুয়াল হচ্ছে 75 টাকা, বা টাকাকে পয়সা বানালে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা গুণ করে দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স 25 গুণ করলে 25x ইকুয়াল 75, 100 গুণ করলে 75 সমান 7500। তাই 7500 সমান চিহ্নের ওপাশে আছে, সেটা আমরা সমান চিহ্নের এ পাশে নিয়ে আসবো। তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হওয়ার পর আমরা মিল টার্ম করবো। মিল টার্ম হচ্ছে 100 আর 75 গুণ করলে 7500 হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 75x, কারণ মাইনাস প্লাসে মাইনাস, আর 100 প্লাস 100x থেকে মাইনাস 75x বাদ দিলে এখানে প্লাস 25x হয়। আর মাইনাস 7500 ইকুয়াল 0। এরপরে আমরা এখানে কমন নেব, এক্স কমনের ভিতরে এক্স প্লাস 100 থাকে, এবং এখানে মাইনাস 75 কমনের ভিতরে এক্স, আর মাইনাস মাইনাস প্লাস 100 আর 75 গুণলে 7500 ইকুয়াল 0। এখন কমন দুইটা কমনের মধ্যে একটা নেব, আর আনকমনগুলো একটা, এক্স মাইনাস 75 আনকমনটা। এখন এখানে এক্স এর মান আছে -100, এটা গ্রহণযোগ্য নয়, আর এদিকে এক্স এর মান আছে ইকুয়াল 75, তাহলে এখানে 75 হবে অ্যান্সার। তাহলে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? 75 জন। এরপরে 3 নম্বর হচ্ছে কোনো সংখ্যা 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি। তাহলে কোনো সংখ্যা আমরা এক্স ধরবো, এক্স এর সাথে 40%, 40/100 যোগ 42 যোগ করছি, যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, মানে এক্স। তাহলে এখানে গুণ করি 40x/100 প্লাস 42 ইকুয়াল এক্স। তাহলে এখানে 42 এক্সটা আমরা এক পাশে নিয়ে, এক্সগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে 42 ঠিক থাকলো। এই 40x/100 সমান চিহ্ন পার করে নিয়ে গেলাম, তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে গেল। এরপরে আমরা 42 ঠিক রাখলাম, এখানে লসাও করলাম, এক্সের নিচে 1 আছে, 1 আর 100 লসাকে 100। এখন এখানে তাহলে 1 দিয়ে 100কে ভাগ দিলে 100 হয়, উপরে এক্সের সাথে 100 গুণ হবে, মাইনাস এখানে 100 মিলে যায়, এই জন্য 40x থাকবে। তাহলে 100x থেকে 40-এর ভাগ দিলে 60x, নিচে 100। তারপরে এখানে আমরা আর গুণ করলাম, 42-এর নিচে 1 আছে, 1 আর 60x গুণ করলে 60x হয়, আর 42 আর 100 গুণ করি, গুণ অবস্থায় রেখে দিলাম, তাহলে এক্স ঠিক থাকলো, 60টা গুণ অবস্থায় আছে এক্সের সাথে, এবার আসলে ভাগ হয়ে গেল। এখন আমরা কাটাই করলাম, শূন্য, এখানে শূন্য কাটা, তাহলে 6 দিয়ে 42 কাটি, 6 সাথে 42, তাহলে 7 থেকে 7 থেকে 70, তাহলে উত্তর এখানে 70, সংখ্যাটি হবে কি 70। 4 নম্বর হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে।
তাহলে স্রোতের অনুকূলে যদি যায়, স্রোতের অনুকূলে গেলে লঞ্চের বেগ এবং স্রোতের বেগ যোগ হবে, তাহলে লঞ্চের বেগ 18, স্রোতের বেগ 6, তাহলে 18 6 আছে 24, তাহলে 48 কিলোমিটার পথ যেতে সময় লাগবে। এটা ভাগ যদি দেয় 48 সাথে 24কে, তাহলে 2 ঘন্টা থাকে। এবং স্রোতের প্রতিকূলে যদি যায়, তাহলে স্রোতের প্রতিকূলে যায় লঞ্চের বেগ এবং স্রোতের বেগ বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে 6 বাদ দিলে আমাদের আছে 12, এখন 48 মোট যে দৈর্ঘ্য 48, 48কে 12 দিয়ে ভাগ দিলে আমাদের এখানে 4 ঘন্টা পাচ্ছি। তাহলে যেতে আমাদের সময় লাগতেছে, অনুকূলে যেতে সময় লাগছে 2 ঘন্টা এবং প্রতিকূলে যেতে সময় লাগতেছে 4 ঘন্টা, তাহলে মোট যাওয়া আসা সময় লাগতেছে 6 ঘন্টা। 5 নম্বর হচ্ছে এক ব্যক্তি তার সম্পত্তির 3/7 অংশ ব্যয় করার পর অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? মোট সম্পত্তির মূল্য, তাহলে ধরি তাহলে মোট সম্পত্তি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 3/7 অংশ, এক্স এর 3/7 অংশ গুণ করলে 3x/7। এখন এই যে এই অংশটা, যে এক ব্যক্তি তার সম্পত্তির এত অংশ ব্যয় করার পর এই অংশটা ব্যয় করলো, ব্যয় করার পর তার অবশিষ্ট থাকলো, তার অবশিষ্ট বের করতে গেলে তাহলে এক্স এর সাথে অবশিষ্ট বের করতে গেলে তাহলে এক্স এর সাথে এই 3x/7 আবার বিয়োগ দিতে হবে, তাহলে বাকি অংশটা থাকবে। তাহলে এক্স মাইনাস 3x/7 আমরা বিয়োগ করলাম, এখানে লসাগু করবো, এক্স এর নিচে 1 আছে, 1 আর 7 লসাগু 7 হবে, তাহলে 7x মাইনাস 3x, 7x থেকে মাইনাস 3x বাদ দিলে এখানে 4x আসে আর এখানে 7। তাহলে এই যে 4x/7 যে বের হলো, এটার এই অবশিষ্টটা, এটা কি বের হলো? অবশিষ্ট, এটা কি বের হলো? অবশিষ্ট 4x/7 অবশিষ্ট বের হলো। এই অবশিষ্টের 5/12 অংশ বের করতে হবে, তাহলে 4/7 এর 5/12 অংশ, তাহলে এখানে কারাকারি করে 3 4 12, তাহলে উপরে থেকে 5x, x আর 5 গুণ করলে 5x আর নিচে 3 7 21। এখন এই যে অবশিষ্টের এত অংশ ব্যয় করা দেখলেন তার নিকট, তাহলে ব্যয় কি এত অংশ ব্যয় করলো, করে তার থাকলো কতটুকু? তাহলে আবার তার অবশিষ্ট থাকতেছে এই 4x/7 থেকে এই 5x/21টা বিয়োগ দিতে হবে। তাহলে অবশিষ্ট মানে এত অংশ ব্যয় করার পর তার অবশিষ্ট থাকতে পারে 4x থেকে 7 মাইনাস 5x/21 বিয়োগ দিলে এখানে আমরা পাচ্ছি 7 আর 21 লসাগু 21, সেখানে 7 দিয়ে 21 বাদ দিলে 3 7 21, তাহলে 3 আসে, 3 4 12x মাইনাস এখানে 21 বাদ দিই, তাহলে এখানে 5x থাকে, তাহলে 12x থেকে 5x বাদ দিলে 7x নিচে 21 থাকে। এখন এখানে কাটাকাটি করা যায়, 3 7 21, তাহলে উপরে থাকতেছে x, নিচে উপরে থাকতেছে x, নিচে থাকতেছে 3। তাহলে এত অংশ সমান, তাহলে এত অংশ 3x/3 অংশ সমান হচ্ছে 1000, এই বাকি 1000 টাকা। অতএব এক অংশ, অতএব এত অংশ সমান 1000 টাকা, অতএব এক্স অংশ, এক্স যেহেতু আমরা ধরছি যে মোট সম্পত্তি, তাহলে এক্স অংশ সমান, তাহলে এই যে x/3টা কি হয়ে যাবে? x/3টা তাহলে উল্টে যাবে, তাহলে উল্টে এখানে এক অংশ প্রথমে যদি দিই, x/3 অংশ সমান 1000 টাকা, অর্থাৎ এক অংশ সমান 1000 গুণন উপরে 3 নিচে x চলে যাবে, আর x অংশ এক্সটা তখন উপরে চলে, এই x উপরে x নিচে x কাটা, আর 3 আর 1000 গুণ করলে 3000। এরপরে 6 নম্বর হচ্ছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার 4 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া চৌবাচ্চা পূর্ণ হতে আরও 6 মিনিট লাগে। তার মানে দুটি চৌবাচ্চা আছে, দুইটা চৌবাচ্চা দিয়ে একটি দুটি নল আছে, এই দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেয় 4 মিনিট পর। 4 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেয়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগবে। দ্বিতীয় নলটি যেহেতু দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, তাহলে পরবর্তী সময়টা 6 মিনিটে দ্বিতীয় চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে আমরা এখানে দুটি নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয়। একটি চৌবাচ্চা
দুটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/8 এত অংশ। তাহলে এখানে আমাদের বের করতে হবে 4 মিনিটে। তো দুটি নল খুলে দেওয়ার 4 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়। তাহলে এখানে যেহেতু 4 মিনিট পর বন্ধ করে দিলে অর্ধেক, তাহলে চৌবাচ্চাটি অর্ধেক 4 মিনিটে পূর্ণ হয়, তাহলে বাকি অর্ধেক দ্বিতীয় নল 6 মিনিটে পূর্ণ করে। তাহলে দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় 6 মিনিটে। কারণ 4 মিনিট যেহেতু 8 মিনিট সবচেয়ে সর্বমোট সময় লাগে 8 মিনিট, তাহলে অর্ধেক 4 মিনিট অর্ধেক হচ্ছে, তাহলে অর্ধেক কাজ করছে দুজনে, প্রথম নল এবং দ্বিতীয় নল, দুই নল দিয়ে পানি প্রবেশ করছে। কিন্তু পরে অর্ধেক সময়টা হাফ অংশ, এই হাফ অংশ দ্বিতীয় নল একাই প্রবেশ করছে। তাহলে দ্বিতীয় নল কত মিনিটে? 6 মিনিটে। অর্থাৎ এক অংশ, হাফ অংশ পূর্ণ হয় 6 মিনিটে। দ্বিতীয় নল দ্বারা এক অংশ পূর্ণ হয় 6 গুণন, ঘনকটা উল্টে যাবে 2/1। তাহলে এখানে পাচ্ছি 6 গুণা 12। তাহলে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে সময় লাগবে 12 মিনিট। এখন বের করতে হবে প্রথম। তাহলে দুটি নল তাহলে এক অংশ, তাহলে দ্বিতীয় নল দ্বারা, তাহলে দ্বিতীয় নল বা এখন আমরা বের করবো যে দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা একটা বের করে ফেলছি যে দ্বিতীয় নল দ্বারা কত সময় লাগে, 12 মিনিট। এরপরে দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় এক অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/12 অংশ। এখন এই যে 1/12 অংশ 1 মিনিটে পূর্ণ করে, এটা দ্বিতীয় নল। আর 1/8 অংশ এটা পূর্ণ করে দুইটা নলেই। তাহলে আমরা 1/8 থেকে 1/12 বিয়োগ দিলে তাহলে প্রথম নলের কতটুকু সময় আছে সেটা বের হবে। যার কারণ এখানে 1/8-এর মধ্যে প্রথম নলও আছে, দ্বিতীয় নলও আছে। তাহলে দ্বিতীয় নলটা বাদ দিলেই আমি এখানে প্রথম নলের পরিমাণটা বের পাবো। তাহলে এখানে 8 আর 12 লসাগু 24, 3 মাইনাস 2, তাহলে সমান পাচ্ছি 1/24। তাহলে এই হাফ অংশ, তাহলে এই 1/24 এত অংশ প্রথম নল দ্বারা, তাহলে প্রথম নল দ্বারা 1/24 অংশ পূর্ণ হয় একটি চৌবাচ্চা। অতএব প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয়, 1 গুণে 1/24 উল্টে যাবে, উপরে 24 নিচে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 24। তাহলে এই প্রথম নল দ্বারা সময় লাগে 24 মিনিট, আর দ্বিতীয় নল দ্বারা সময় লাগে 12 মিনিট। তাহলে উত্তর হবে 24 আর হচ্ছে 12, প্রথম নল দ্বিতীয় নল। এরপরে 7 নম্বর আসি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস। দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমরা ধরি দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল 10,000। এখন আমরা যদি এখানে বৃদ্ধি হ্রাস করি, 100 এর 20% বৃদ্ধি করলে তাহলে এখানে আমরা পাচ্ছি 120,
আর প্রস্থ হ্রাস করলে এখানে পাচ্ছি 90। তাহলে এর ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত? ক্ষেত্রফল পাচ্ছি 1080। তাহলে এখানে বৃদ্ধিটা কত হলো সেটা বের করতে হবে। তাহলে এখানে বৃদ্ধি পেল 10,000। আমাদের আগে ছিল ক্ষেত্রফল 10,000, পরে আমাদের ক্ষেত্রফল বের হলো কত? 10,800। তাহলে বৃদ্ধি আমাদের এই 10,800 থেকে আগের যে ক্ষেত্রফলটা 10,000 এটা বিয়োগ দিলে এখানে আমরা পাচ্ছি 800। তাহলে 10,000 বৃদ্ধি পেল, 10,000 বৃদ্ধি পায় 800, অতএব একই বৃদ্ধি পায় 800 বাই 10,000, অতএব 100তে বৃদ্ধি পায়। তাহলে এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য কাটা সমান 8%। 8 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা, তাহলে এককের অঙ্ক দশকের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এককের অঙ্ক x হলে দশকের অঙ্ক হবে x - 3। যেহেতু বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তাহলে এই জন্য দশকের সাথে আমরা -3 করে দিলাম, তাহলে এককের অঙ্কটা 3 বেশি হয়ে গেল। তাহলে সংখ্যাটি অঙ্কদের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এখানে সংখ্যাটি হবে তাহলে এখানে দশকের অংশের দশক, যেহেতু এটা 10 গুণ হবে x - 3 প্লাস x। তাহলে এখানে কাজ করলাম হচ্ছে 10x - 3 × 30 প্লাস x ইকুয়াল আমরা পাচ্ছি কত? 11x - 30। এখন বলছে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে প্রশ্ন মতে সংখ্যাটি কত পেলাম? 11x - 30 ইকুয়াল সংখ্যাটির যোগফল। যদি আমরা এখানে যোগ করি তাহলে যোগফল x প্লাস x - 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 2x - 3। তাহলে 2x - 3 এটা যোগফল, সংখ্যা দুটি যোগফলের সংখ্যাদ্বয়ের সমষ্টির যোগফলের 3 গুণ দিয়ে দিলাম, 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এখানে আবার 4 যোগ করে দিতে হবে, 4 বেশি। তাহলে এখানে থাকছে 11x - 30 ইকুয়াল, এটা গুণ করে 3 দুগুণে 6x, 3 3 9 প্লাস 4। তাহলে 11x - 30 ইকুয়াল 6x, এখানে 9 থেকে 4 বাদ দিলে 5 -5 থাকে এখানে। এখন 11x ঠিক থাকবে, 6x এর পাশে নিয়ে আসি -x হয়ে যাবে ইকুয়াল, এখানে -5 আসছে, এবার -30 ও পাশে নিয়ে গেলে +30 হয়ে যাবে। তাহলে 11 থেকে 5x 6x বাদ দিলে তাহলে এখানে 5x থাকে ইকুয়াল, এখানে 30 থেকে 5 বাদে 25। তাহলে x ইকুয়াল
5। এর সংখ্যাটি কত? এখন সংখ্যাটি বের করতে হলে এখানে মান বসাতে দিতে হবে সংখ্যাটি এখানে। তাহলে সংখ্যাটি 5 11 55 মান বসা দিয়ে এক্স এর মান বসা দিলাম, দিয়ে 5 11 55 মাইনাস 30, তাহলে এখানে কত হচ্ছে 25। তাহলে অ্যান্সার হচ্ছে কি, সংখ্যাটি হচ্ছে 25। এরপরে 9 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে তো পূর্ণবর্গ হবে। তাহলে এখানে এই নিয়মটা করতে হবে, যেমন আমরা জানি a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র অনুযায়ী এটা ফেলতে হবে। তাহলে এখানে আমরা যদি এখানে এইটা এখানে বসাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস, এটা সূত্র এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস গুণ করলে আবার প্লাস হয়ে যায়, আবার 4 গুণ করলে 16 হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল, এবার এই সূত্রটা যদি ফেলাই, এই যে এটা এই সূত্রটা বানাবো, তাহলে এই সূত্রটা বানালে আমরা এটা পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে প্লাস 2ab বলতে এক্স ওয়াই প্লাস 2ab প্লাস 2bc, 2by bc হচ্ছে মাইনাস 4 প্লাস 2ca, 2c বলতে মাইনাস 4, a বলতে x। তাহলে এখানে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy, এখানে মাইনাস এ প্লাস মাইনাস 2, 4 দুগুণা 8y, তারপরে এখানে মাইনাস মাইনাস এখানে 8x, তার মানে অঙ্কটায় আর মাইনাস 8x মাইনাস 8x মাইনাস 8y মাইনাস 8y, তারপরে এক্স স্কোয়ার মিলে গেছে, ওয়াই স্কোয়ার মিলে গেছে, এখানে মাইনাস প্লাস এবং 416 এটা মিলে গেছে। তাহলে বাড়তি জিনিস থাকে 2xy, এই 2xy এখানে আমাদের নেই, মানে এই জিনিস 2xy যদি আমি যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কেন হবে, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আসতেছে সূত্র। তাহলে এরপরে 10 নম্বর, যদি দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 ও 96 হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলি দুটি সংখ্যা এক্স এবং ওয়াই, দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 20 এবং গুণফল এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই হচ্ছে কত 96। এখন সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক, তাহলে এক্স ওয়াই এর ব্যস্তানুপাতিক, তাহলে 1/x প্লাস 1/y, এটা আমরা সহজে করি এক্স ওয়াই, তাহলে এখানে উপরে আসতেছে এক্স প্লাস ওয়াই, এখানে মান যদি বসাই তাহলে উপরে 20 নিচে 96, তাহলে এখানে কাটাকাটি যদি করি 4 5 20, 4 24 96, অতএব এখানে 5/24 অ্যান্সার। 11 নম্বর, একটি সমবাহু সমবাহু মানে কি, 3টি বাহু সমান। সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সাধারণ ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল সূত্র জানি √3 a² 4
√3a² / 4 ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a² / 4। এখন যদি 2 মিটার বাড়ছে তাহলে 2 মিটার যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলটা হবে, এটা ক্ষেত্রফল 2 মিটার বাড়লে তাহলে হবে √3a + 2, এটা উপরে a² / 4। এটা হচ্ছে কি নতুন ক্ষেত্রফল, তাহলে প্রশ্ন মতে নতুন ক্ষেত্রফলটা হচ্ছে √3a + 2 a² / 4, আর আগের ক্ষেত্রফল হচ্ছে √3a² / 4 ইকুয়াল, এখানে বিয়োগ দিলাম বাড়তি কোনটা 3√3। এখন এখানে লসাগু করা যায়, 4 4 4ই, তাহলে এখানে √3, এটা আমরা সূত্র ফেলা যায় a² + 2ab + b² মাইনাস √3a² ইকুয়াল 3√3। তাহলে এখানে 4√3a² + 4a + 4 মাইনাস 3a² ইকুয়াল 3√3। তাহলে উপরে আমরা √3 কমন নিই, √3 কমন নিলে দুটো থেকে a² + 4a + 4, তারপরে এখানে √3 চলে গেলে এখানে মাইনাস a², তাহলে এখানে 3√3, এই √3 আর এপাশে √3 কাটা যায়, সমান চিহ্ন উপরের সংখ্যা উপরের সঙ্গে মিলে গেলে কাটা যায়, তাহলে মাইনাস a² আর প্লাস a² কাটা যায়। তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি কি, নিচে 4, উপরে পাচ্ছি 4a + 4 ইকুয়াল, এখানে পাচ্ছি শুধু 3। তাহলে 4a + 4 ইকুয়াল 3 4 আর গুণ করে 12, তাহলে 4a ইকুয়াল মাইনাস +4 বসে গেলে -4 হয়ে যায়, তাহলে -4 আপনার থাকে 8, তাহলে a ইকুয়াল 2, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 2। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহু a মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত হবে, বা 2 হবে, 2 মিটার। এবার 12 নম্বর হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা, বৃত্তের কেন্দ্র 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত। তার মানে একটা বৃত্ত আঁট করি, যেহেতু কেন্দ্র 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 13 সেন্টিমিটার। এখন এখানে একটা জ্যা আছে, এটা হচ্ছে জ্যা, তাহলে কেন্দ্র থেকে এই জ্যা এর উপর এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 5 13, তাহলে এর আমাদের ভূমিটা জানতে হবে, এই ভূমিটা কতটুকু। তাহলে আমরা এখানে সূত্র জানি, তাহলে 13a² ইকুয়াল মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে 13 13 যদি আমরা গুণ করি 3 থেকে 9 হয়, 3 × 3 13 13 9 3 3 6 169, তাহলে 169, আর এখানে মাইনাস প্লাস 5 5 গুণ করে 25, 25টার সমাধান এর পাশে হলে মাইনাস হয়ে যাবে, তাহলে 25 ইকুয়াল x² থাকে। তাহলে এখানে যদি আমরা 9 থেকে 5 বাদ দিই তাহলে এখানে 4, আর 6 থেকে 2 বাদ দিলে এখানে আসে 4, তাহলে 1 ইকুয়াল x²। তাহলে এখানে 12 12 গুণ করলে কত, 144 x², তাহলে x² বাদ, তাহলে x এর মান আসলে কত 12, তাহলে এখানে আমরা মানটা পেলাম 12, এখান থেকে এইটুকু মান পেলাম 12, তাহলে এইটুকু যদি মান 12 হয় তাহলে এইখানেও 12 হবে, তাই না, তার মানে মাঝখানে অবস্থিত, তাহলে এখানে 12 12 যোগ করলে কত আসবে 24। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে জ্যা এর দৈর্ঘ্যটা হচ্ছে 24।